প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন, চক্ষু বুঝে চিন্তা করে দেখুন, যদি বিপ্লব আজকে না হতো তাহলে আজকের বাংলাদেশের মানুষের কি কঠিন দশা হতো। আজকের আপনার হাতে বেরুরা থাকতো, আপনাকে আজকের ভারতে থাকতে হতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে কিংবা গৃহবন্দী থাকতে হতো, জামাতের নেতাকর্মীগুলোকে আয়নাঘরে থাকতে হতো অথবা জেল জুলুমের শিকার হতে হতো। একবার সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপির এত বড় নেতা, চিন্তা করে দেখুন জীবনের কতটি বছর আপনার কেটে গিয়েছে বিদেশে আপনার এই শেখ হাসিনার জুলুম অত্যাচারের কারণে। একবার চিন্তা করে দেখুন যে আপনার দলের এম ইলিয়াস আলী সাহেবের হাড্ডি গুড্ডি মাংসি পর্যন্ত নেই। একবার চিন্তা করে দেখুন যে সাগর রুনি হত্যা হয়েছে, তাদের লাশ পর্যন্ত কোথাও নেই, এমনকি মামলার বিচার পর্যন্ত হয়নি। এই জাতির আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের সাথে ঈদ করছেন, এর চেয়ে আনন্দের আর কিছুই নেই। এই বিপ্লবের অন্যতম অর্জনের ভাগিদার আমরাও, আপনারাও সবাই। এই বাংলাদেশের জামাত ইসলামের অফিসগুলো বন্ধ ছিল, এখন 64টা জায়গায়, জেলায়, সমস্ত থানা, ইউনিয়ন অফিস, সব জায়গায় তারা মিছিল করছে, মিটিং করছে। এই বিপ্লব না হলে আপনি কি করতে পারতেন? এই বিপ্লব না হলে কি বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার মামলায় আসামি ছিল, সেগুলো থেকে মুক্তি পেতে পারতেন? এই বিপ্লব না হলে আমরা কি আমাদের সাধারণ মানুষদের বিভিন্ন জায়গায় যে এখন সভা সমাবেশ, ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী, কনসার্ট, কত কিছু হচ্ছে, বৈশাখী উৎসব, মেলা, এগুলো কি আপনি আমি করতে পারতেন? একবার চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন যে এই বিপ্লবটা না হলে সালাউদ্দিন ভাই আমরা কি করতে পারতাম। প্রিয় ভাই সালাউদ্দিন ভাই, অতএব বিপ্লব আমাদের, এই বিপ্লবী চেতনা আমাদেরকে ধারণ করতে হবে। এই বিপ্লব আমাদেরকে পথ খুলে দিয়েছে, প্রশস্ত করেছে। এই বিপ্লব আমাদেরকে স্বাধীন দেশে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই বিপ্লব আমাদেরকে আগামী দিনের নতুন রাজনীতিতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য নিয়ে অনলাইনে অফলাইনে বেশ আলোচনা চলছে, সমালোচনা চলছে। মূলত তার এই বক্তব্যটি নিয়ে আলোচনা সমালোচনার অন্যতম কারণ হচ্ছে তিনি 11ই আগস্ট কি মন্তব্য করেছিলেন এবং 13ই এপ্রিল 2025-এ এসে কি মন্তব্য করলেন, এটাকে এখন জনগণ চুলচেরা বিশ্লেষণ করছে এবং তাকে তুলোধনা করার চেষ্টাও করছে। আপনারা জানেন জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য, পাশাপাশি তিনি আজকের এই রাজনীতিতে অনেক বড় আলোচিত ব্যক্তিত্ব। আমরা যখন ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতাম, তখন এই ভদ্রলোককে এই বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করিয়ে তারপরে গুম করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি তাকে গুম না করে যে কোনোভাবে তিনি বেঁচে গিয়েছেন, আল্লাহর অশেষ মেহেরবানি, বিভিন্ন কলাকৌশল বা সামহাও তিনি ভারতের বর্ডারে থেকে ভারতের ভিতরে প্রবেশ করেন এবং ভারতে তার বেশ কয়েক বছর জীবনযাপন করতে হয়। সমালোচকরা বিভিন্নভাবে বলছেন, কেউ বলছেন, সবাই না, যে এটা পরিকল্পিতভাবে হয়তো তাকে কেউ নিয়েছে, তাকে সেই দেশে নিয়ে সামহাও ট্রেনিং দেওয়ার জন্য, কিংবা ওই দেশের বিভিন্ন কৃষ্টি কালচার সভ্যতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বড় বৃহৎ দলের ভিতরে যে কোনোভাবে ইনপুট করার কোনো একটা মাস্টার প্ল্যানেও তাকে নেওয়া হতে পারে। যদিও আমি বিশ্বাস করি তিনি নির্যাতনের শিকার হয়ে এম ইলিয়াস আলীরা যেভাবে গুম হয়েছে, তিনি হয়তো গুম হয়ে শেষ হয়ে যেতে পারতেন, কিন্তু এম ইলিয়াস আলীদেরকে শেষ করে দেওয়া হয়েছে। হাড্ডি গুড্ডি মাংস পর্যন্ত আমার জানা মতে এখন পর্যন্ত আছে বলে মনে হচ্ছে না। আরও বহু মানুষকে তখন গুম করা হয়েছে, তার মধ্যে আমান আল আজমি, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, এদেরকে কিন্তু এই আয়নাঘরে 13 বছর পর্যন্ত, 8 বছর পর্যন্ত রাখা হয়েছে। আবার এই 5ই আগস্টের পরে ছেড়ে দেওয়া হয়েছে। সালাউদ্দিন সাহেবও তেমনিভাবে গুম হয়েছেন, কিন্তু তিনি বাংলাদেশেও থাকার সৌভাগ্য অর্জন করেন নাই। আয়নাঘরেও বাংলাদেশে রাখার মতো তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি, তাকে থাকতে হয়েছে পরবাসে এবং তিনি পরবর্তীতে 5ই আগস্টের পরে বাংলাদেশে প্রবেশ করেন এবং বাংলাদেশে আগমনের পরেও বেশ কিছু আলোচনা সমালোচনা তার পক্ষে বিপক্ষে রয়েছে। তিনি ক্লিন ইমেজের রাজনীতিবিদ, তিনি রাজনীতিতে চেষ্টা করে যাচ্ছেন, বিএনপির একজন অবশ্যই আকর্ষণীয় নেতা। তার ব্যক্তিত্ব, তার সামাজিক বোধ, তার রাজনৈতিক জ্ঞান সব কিছু বিভিন্ন সময়ে অনেককে আকৃষ্ট করে, আবার অনেককে ব্যথিতও করে। সাম্প্রতিক সময়ে তিনি আলোচনার যে বিষয়বস্তুগুলো থেকে পার পেয়ে গিয়েছিলেন অলমোস্ট, সেটা হচ্ছে উনি যখন আসলেন এয়ারপোর্টে তাকে এসালমের গাড়িতে রিসিভ করার একটি ভিডিও, অডিও, বক্তব্য, ফটো সেশন
সামাজিক মাধ্যমে প্রকাশ পায়, তখন কিন্তু এইটাকে ভুলবশত আখ্যা দেওয়া হয়েছে এবং তিনি সেটার জন্য জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ায় জনগণ সেটা এক প্রকার ভুলেই গিয়েছিল। কিন্তু গতকালকে তিনি একটি মন্তব্য করেছেন, তথা 13ই এপ্রিল যে মন্তব্যটি করেছেন, এই মন্তব্যের পরে আবার নতুন করে আলোচনায় এসেছেন আমাদের এই প্রিয় ভাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব। তাহলে তিনি গতকালকে কি মন্তব্য করলেন? তিনি মন্তব্য করলেন, যদি কেউ এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। 13ই এপ্রিল 2025 সালে বলছে সালাউদ্দিন আহমেদ সাহেব যে এটা কোনো সামাজিক বিপ্লব নয়, এটাকে যদি কেউ বিপ্লব মনে করেন, বলতে চান, তাহলে সেটার জন্য সে দুঃখিত, দুঃখ প্রকাশ করছেন। একই ব্যক্তি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব যখন 11ই আগস্ট 2024-এ বাংলাদেশে আসার পরে মন্তব্য করেছিলেন, সেটা হচ্ছে এরকম: একবিংশ শতাব্দীর পৃথিবীতে এদেশে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। এই শতাব্দীতে এরকম বিপ্লব হয়নি, একবিংশ শতাব্দীতে নজিরবিহীন বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই দেশে। এটা বলেছেন এই বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব 11ই আগস্ট 2024। তাহলে আগস্টের পরে কি কি মাস গেল? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 9 মাসের মাথায় 8 মাসের কাছাকাছি সময়ের মধ্যে বাংলাদেশের এত বড় একজন বিখ্যাত রাজনীতিবিদের সেই শব্দচয়নের পরিবর্তন হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আসলে কি 11 তারিখের তার মন্তব্যটা সঠিক আগস্ট মাসের 2024 সালের, নাকি এই এপ্রিল মাসের 13 তারিখ 2025 সালের মন্তব্যটা সঠিক? কোনটা আসলে বিএনপি, আমি কিংবা আপনি কিংবা জনতা ওন করে? উনি দেখেন 11ই আগস্টের যে মন্তব্য করেছেন, আপনাদেরকে অনুরোধ করব যদি কেউ ওই ভিডিও পান, ওর নিচে যতগুলো কমেন্টস দেখেছেন, মন্তব্য দেখেছেন, আমার ধারণা 99.99% কমেন্টস তার পক্ষে গিয়েছে, তাকে ভালোবেসে গিয়েছে। জনগণ এটাকে বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছে, ধরে নিয়েছে বিদায় ওই মন্তব্যটাকে জনগণ পজিটিভলি নিয়েছে। যেমন আমাদের রিজভী আহমেদ সাহেবের যখন জেল থেকে বের হয়ে কান্না জড়িত কণ্ঠে ভিডিও দিয়েছিলেন ছাত্র জনতার উদ্দেশ্যে, সবাই কিন্তু হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে এবং এটাই বাস্তবতা। কিন্তু আপনারা যদি একটু গতকালকেরটা দেখেন, যে 13ই এপ্রিল 2025, মাত্র 8-9 মাসের মাথার মন্তব্যটা জাতি কিভাবে নিচ্ছে? না, জাতি ভালোভাবে নিচ্ছে না। তাহলে এই বক্তব্যগুলোর উদ্দেশ্যটা কি? এটা কি কোনো মাস্টার প্ল্যানের অংশ? এটা কি কোনো হঠাৎ করে আমাদেরকে দেয়াতেই হবে? আমি জানেন যে আমি রাজনৈতিক কথোপকথন, কোনো ব্যক্তি আক্রোশ কাউকে করে কথা বলতেও চাই না, কথা বলার অভ্যাস আমার নেই। কিন্তু রাজনীতিতে রাজনৈতিক যে আলোচনাগুলো হয়, যেগুলো সমাজের মানুষের কাছে দর্শনীয় মনে হয়, রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাগুলো থাকা দরকার এবং না করলে রাজনীতিবিদদেরও যেমন সতর্ক হওয়ার সুযোগ হয় না, পাশাপাশি রাষ্ট্রও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, সে আলোচনায় কিন্তু আমি কাউকে ছাড় দেই না। জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের এই গতকালকের মন্তব্যটি বাংলাদেশের মানুষের মন্তব্য নয়, এটা একান্তই আমি মনে করি তার ব্যক্তিগত মন্তব্য, অথবা কারো শিখানো কোনো মন্তব্য, অথবা তিনি এটাকে যে কোনো মূল্যে এই বিপ্লবটাকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্যই এই মন্তব্য করেছেন। না হয় এই মন্তব্যের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। আমরা জুলাইটাকে বিপ্লবী মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমি যে জুলুমের শিকার ছিলাম, আমার জায়গা থেকে জুলাই বিপ্লব না হলে আমি তো কথা বলতে পারতাম না। আজকে তো ঢাকা শহরে বসে কথা বলছি। এই ঢাকা শহর আমার জন্য ছিল জাহান্নাম, ঢাকার এয়ারপোর্ট ছিল হারাম। বিদেশ থেকে আসা তো দূরের কথা, বিদেশে একটা ব্যবসা করতে পারি নাই। নিজের একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠানটাকে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে গত 3 বছর পর্যন্ত লোমহর্ষক নির্যাতন করে, নিপীড়ন করে, খেতে দেয় নাই, থাকতে দেয় নাই, বউ বাচ্চার পাশে পর্যন্ত অবস্থান করতে দেয় নাই আমার মতো ক্ষুদ্র মানুষকে। মালয়েশিয়ান এম্বাসি বাংলাদেশের যে সকল দালালরা চাকরি করছিল তখন, আমি জানি অনেকেই এখনো আছে, সেই মানুষগুলো একটু হেল্প করে নাই, আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় রিপোর্ট করে রেখেছিল। সেই কষ্টের সময়ের দিনগুলো আমি এখনো জানি। হ্যাঁ, আমি এখনো কষ্ট করছি। আমার এই 5ই আগস্টের পরিবর্তনের পরে আমার লাইফের পরিবর্তন হয়েছে, আমি বাংলাদেশে আসতে পেরেছি। কিন্তু আমার লাইফে এর চেয়ে বড় কোনো পরিবর্তন হয়নি, হওয়ার জন্য কোনো ধরনের
ইচ্ছাও নেই যেগুলো আমাকে ভিন্ন পথে করতে হবে, ইলিগালি করতে হবে, এই ইচ্ছা আমার নেই। আমি বাংলাদেশে আসে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এটাই আমার জীবনের বড় অর্জন। আমি হয়তো খেয়ে কষ্টে আছি, কিংবা আমি হয়তো আপনার মতো আমার মতো অন্যের মতো লাক্সারিয়াস জীবন পাচ্ছি না, কিংবা আমি কোনো দখল বাণিজ্য, সন্ত্রাস কিংবা চাঁদাবাজি কিংবা কোনো ধরনের মাফিয়া চক্রকে পেলে পুষে বড় করছি না। আমার জীবনটা এই স্বাভাবিকভাবেই যাবে, আর স্বাভাবিকের মধ্যেই আমার আনন্দ আছে। তো আমার মতো ক্ষুদ্র মানুষের এতটুকু আনন্দতে আমি যদি হ্যাপি বোধ করি, জুলাই বিপ্লবটাকে ক্যারি করি, জুলাই বিপ্লবটা আমার, এবং এই জায়গায় জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বহু মানুষ যদি আমার সাথে সৎ আচরণ নাও করেন, তারপরেও তাদেরকে আমি যেভাবে অ্যাকসেপ্ট করি, আজকের আমার এই প্রিয় ভাই তিনি যদি এই জুলাই বিপ্লবটাকে গ্রহণ করতে না চান, আমি মনে করব সেটা সম্পূর্ণ তার ব্যক্তির সাথেই এক ধরনের হিপোক্রেসি হবে। এই আচরণটা তার দ্বৈত নীতি হবে। কারণ আপনি তো 11 আগস্ট আপনি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন এটা ঐতিহাসিক একটি বিপ্লব। আপনি 13ই এপ্রিল এসে 2025-এ 9 মাসের মাথায় এটাকে বিপ্লব না, এটা তো বলতে পারেন না, এই বক্তব্য তো যায় না। আর পারেন কি পারেন না, এটা আপনাকে আমাকে কেউ বুদ্ধি শিখিয়ে দিতে হবে না। আপনি শুধুমাত্র ওই সময়ের কমেন্টসগুলো নিশ্চয়ই ভালো লেগেছে, তা এখন যারা কমেন্টস করে এটাও আপনার নিশ্চয়ই খারাপ লাগবে। তাহলে ভালো যেহেতু লিখেছে তার মানে রিয়েল পিপলরাই কমেন্টস করেছে, আর খারাপও যেহেতু অনেকে বলছে তার মানে এটাকে রিয়েল পিপলরাই খারাপ বলছে। আমাদের এই জায়গাটাই সমস্যা। আমরা যখন অনুপ্রাণিত হই, কেউ আমাদেরকে ভালো বলে, আমরা এটাকে মনে করি পজিটিভলি, হ্যাঁ এটা সত্যই বলেছে। কিন্তু কেউ যখন আমার সমালোচনা করে সেটাকে আমরা খুব একটা গায়ে মাখাতে চাই না, তখন ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাই, তখন এটাকে ভিন্ন জায়গায় নিতে চাই, ভিন্ন স্টাইলে আমরা চিন্তা করি। কিন্তু এটা আমাদের জন্য, দেশের জন্য, বিশেষ করে দল চিন্তা চেতনার মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমি মনে করি। ব্যক্তিগত জায়গায় আমার সাথে তার অনেকবার দেখাও হয়েছে। আমি জানি আমার এই ভিডিও দেখবেন এবং আপনার সাথে আবারও দেখা হবে। আমার এই বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে বিপ্লবটাকে বিপ্লবের জায়গায় রাখুন, রাজনীতির জায়গাটা আমাদের ভিন্ন থাকুক না, আমরা রাজনীতি করব। আমার বক্তব্য বিপ্লবকে মেনে নিয়েই হোক না, আর বিপ্লব শব্দচয়নটার মেনে নিয়ে করি কিংবা না করি, এই বিপ্লবী আদর্শের চিন্তার বিরুদ্ধে আমার কিছু বলার দরকার তো নেই। আমার রাজনীতি হোক আমার 31 দফা নিয়ে, জামাতের রাজনীতি হোক 41 দফা 40 দফা নিয়ে, ইসলামী আন্দোলন কিংবা অন্য দলের যে কোনো দফা নিয়ে, সংস্কার নিয়ে রাজনীতি হোক, আমাদের পক্ষে বিপক্ষে মন্তব্য থাকুক, বক্তব্য থাকুক, জিয়া রহমানের সঠিক আদর্শ প্রচার করুক, খালেদা জিয়ার ত্যাগ প্রকাশ করুক, অধিক অন্য ইসলামী রাজনৈতিক দলগুলো তাদের মতো করে তারা তাদের ক্যাম্পেইন করুক। জনগণ সিদ্ধান্ত নিবে কে ভালো কে মন্দ, কাকে জনগণ সিদ্ধান্ত নিয়ে বেছে নিবে সেটা জনগণ নিবে। কিন্তু আমরা যদি 24-এর অভ্যুত্থানকে, জুলাই বিপ্লবকে কিংবা অভ্যুত্থান যে ভাষাই আপনি বলেন না কেন, যেহেতু আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব একজন বিখ্যাত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, উনি এটাকে বিপ্লবী বলেছেন 11ই আগস্ট সম্ভবত, তাহলে সেই 11ই আগস্ট যেটা বলেছেন ওটাকে আমি কোনোভাবে মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো শব্দচয়ন এখানে করতে চাই না। অতএব সালাউদ্দিন ভাই, আপনার দেয়া সেই বিপ্লবটাকেই আমি বিপ্লব হিসেবে ধরে নিচ্ছি। আপনি যেটা বলেছেন 11ই আগস্ট 21 শতাব্দীর পৃথিবীর এদেশের একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এই বিপ্লবটাকে বিপ্লব শব্দ ধরেই বলছি, এটাকে বিপ্লবের জায়গায় রাখেন, এটাকে বিপ্লবের মধ্যেই রাখুন। বিপ্লব থেকে খোঁচাখুচি করে ভিন্ন খাতে প্রভাবিত করতে গেলেই জনতার কাতারে আপনি আমি আমরা প্রশ্নবিদ্ধ হব। জনগণ আপনাদেরকে আমাদেরকে সেটা ভালোভাবে নিবে না। আমাদের রাজনৈতিক অনেক ভুল থাকতে পারে, আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের ভিন্নতা থাকতে পারে, আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, হতেই পারে, কিচ্ছু আসে যায় না। কিন্তু তাই বলে 1971-কে আমরা যেভাবে মেনে নিব, সেটাকে আমরা কোনোভাবে ভিন্ন খাতে প্রভাবিত করে ছোট করব না। 2024-এর বিপ্লবকেও আমরা সেভাবে ছোট করতে পারি না, করব না। কারণ করলে আপনি আমি আজকের এই বাংলাদেশে আসতে পারতেন না। আমি জানি না আপনি আসতে পারতেন না, আর অথবা আপনি আসতে পারলেও কি উপায়ে আসতেন সেটা জাতিকে আপনাকে তখন উত্তর দিতে হতো। তার মানে হচ্ছে এই জাতির আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের সাথে ঈদ করছেন, এর চেয়ে আনন্দের আর কিছুই নেই। এই বিপ্লবের অন্যতম অর্জনের ভাগিদার আমরাও, আপনারাও, সবাই। এই বাংলাদেশের জামাত ইসলামের অফিসগুলো বন্ধ ছিল, এখন 64টা জায়গায়, জেলায়, সমস্ত থানা, ইউনিয়ন অফিস, সব জায়গায় তারা মিছিল করছে, মিটিং করছে। এই বিপ্লব না হলে আপনি কি করতে পারতেন? এই বিপ্লব না হলে কি বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার মামলায় আসামি ছিল, সেগুলো থেকে মুক্তি পেতে পারতেন? এই বিপ্লব না হলে আমরা কি আমাদের সাধারণ মানুষদের
বিভিন্ন জায়গায় যে এখন সভা সমাবেশ, ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী, কনসার্ট, কত কিছু হচ্ছে, বৈশাখী উৎসব, মেলা, এগুলো কি আপনি আমি করতে পারতেন? একবার চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন যে এই বিপ্লবটা না হলে সালাউদ্দিন ভাই আমরা কি করতে পারতাম? প্রিয় ভাই, প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন, চক্ষু বুঝে চিন্তা করে দেখুন, যদি বিপ্লব আজকে না হতো তাহলে আজকের বাংলাদেশের মানুষের কি কঠিন দশা হতো। আজকের আপনার হাতে বেরুরা থাকতো, আপনাকে আজকের ভারতে থাকতে হতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে কিংবা গৃহবন্দী থাকতে হতো, জামাতের নেতাকর্মীগুলোকে ঘরের মধ্যে কিংবা লুকিয়ে থেকে কিংবা আজকের তাদেরকে আয়নাঘরে থাকতে হতো অথবা জেল জুলুমের শিকার হতে হতো। একবার সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপির এত বড় নেতা, চিন্তা করে দেখুন জীবনের কতটি বছর আপনার কেটে গিয়েছে বিদেশে আপনার এই শেখ হাসিনার জুলুম অত্যাচারের কারণে। একবার চিন্তা করে দেখুন যে আপনার দলের এম ইলিয়াস আলী সাহেবের হাড্ডি গুড্ডি মাংসি পর্যন্ত নেই। একবার চিন্তা করে দেখুন যে সাগর রুনি হত্যা হয়েছে, তাদের লাশ পর্যন্ত কোথাও নেই, এমনকি মামলার বিচার পর্যন্ত হয়নি। এমনকি বাংলাদেশের মীর কাসেম আলী, তার সন্তান আরমান সহ, আজকের আমান আল আজমি সহ তারা আয়নাঘরের মধ্যে বন্দী ছিল। চিন্তা করে দেখেছেন সালাউদ্দিন ভাই? অতএব বিপ্লব আমাদের, এই বিপ্লবী চেতনা আমাদেরকে ধারণ করতে হবে। এই বিপ্লব আমাদেরকে পথ খুলে দিয়েছে, প্রশস্ত করেছে। এই বিপ্লব আমাদেরকে স্বাধীন দেশে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই বিপ্লব আমাদেরকে আগামী দিনের নতুন রাজনীতিতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে। আমি সহজভাবে বলতে চাই, আপনি আমি আমরা কি এখনো সেই বর্জুয়া রাজনীতি চাই? আপনি আমরা এখনো কি সেই পূর্বের ন্যায় মানুষের খুনাখুনির রাজনীতি চাই? আপনি আমি এখনো কি শেখ হাসিনার রেখে যাওয়া 16 বছরের অবৈধ দখল বাণিজ্যের রাজনীতি চাই? নিশ্চয়ই না। যদি তা না চাই তাহলে আমরা বিপ্লবকে কেন ভিন্ন খাতে প্রভাবিত করব? এই যে ভিন্ন খাতে আমরা প্রভাবিত করার চেষ্টা করছি কিংবা নিয়ে যাচ্ছি, এটা আমার দেশের জন্য, আমাদের মানুষের জন্য অত্যন্ত ভয়ানক হবে। আগামীর রাজনীতিতে কোনো এই ধরনের একপেশে রাজনীতি চলবে না। আগামীর রাজনীতিতে ভদ্র, সজ্জন, শিক্ষিত, মাধুর্যপূর্ণ আচার ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধের উপরে ভিত্তি করেই জনগণকে রাজনীতি করতে হবে, বিকল্প কিচ্ছু নেই। হাসিনা বহু ট্যাগ লাগাতে চেয়েছে, যুদ্ধ অপরাধী ট্যাগ লাগিয়েছে, রাজাকার ট্যাগ লাগিয়েছে, আলবদর ট্যাগ লাগিয়েছে, আলেম ওলামাকে ট্যাগ লাগিয়েছে, আজহারিকে দেশ থেকে বিতাড়িত করেছে, আলেম ওলামাকে জেলের মধ্যে রেখেছে, মামুনুল সাহেবকে জেলের মধ্যে রেখেছে, চরমনের পীরের দাঁত ভেঙেছে। কি হয়েছে? মানুষ কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছে, ধর্মবাদী মানুষের পক্ষে দাঁড়িয়েছে, ধর্মীয় মূল্যবোধের মানুষের পক্ষে দাঁড়িয়েছে। বিপ্লব যখন হয়েছে, প্রত্যেকে জেহাদের তামান্না নিয়ে মাঠে নেমেছে। অতএব আমাদেরকে এটাকে হেসে খেলে ধুলার সাথে মিটিয়ে দেওয়ার চিন্তা করা হবে সবচেয়ে আহাম্মুখী এবং দেশের জন্য ক্ষতিকর। অতএব প্রিয় সালাউদ্দিন ভাই, বাংলাদেশের রাজনীতিতে আপনারাই তো দেশ গঠন করবেন, আপনারাই আগামীর বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশ, আমাদের মাধ্যমেই দেশ পরিচালিত হবে। আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হলে জাতীয় ঐক্যমত থাকতে হবে। হাসিনা বিরোধী 5ই আগস্ট যেটা সংগঠিত হয়েছে, এই আগস্ট এই বাংলাদেশের চেতনা, এই আগস্টের বিপ্লবই আমাদের আজকের রাজনীতির নতুন মেরুকরণ। অতএব এই সংস্কার, বিপ্লব, এই শব্দচয়নগুলোর বিরুদ্ধাচরণ করার মধ্য দিয়ে আমাদের যেমন উন্নতি হবে না, দেশেরও উন্নতি হবে না। ভেবে দেখুন একটিবার, আর যদি সংস্কার না হয় দেশ কোথায় চলে যাবে? আবারও কি 2000 মানুষকে মারতে চাই আমরা? আবারও কি 50,000 মানুষের রক্ত ঝরিয়ে তারপরে পঙ্গুত্ব বরণ করাতে চাই? নিশ্চয়ই না। আবারও কি হাসিনার মতো কাউকে প্লেন ভাড়া করে পালিয়ে যেতে হবে? সেটা চাই? নিশ্চয়ই না। যদি সেটা না চাই তাহলে আমাদেরকে এই বিপ্লবের পক্ষে থাকতে হবে। এই বিপ্লব আমাদেরকে চোখ, নাক, কান খুলে দিয়েছে, আমাদের পথ প্রশস্ত করেছে। এই বিপ্লব আমাদের পথ চলার সাথী, এই বিপ্লব আমাদের জীবন চলার সাথী। আসুন সবাই মিলে 24-এর বিপ্লবকে ধারণ করি, সেই অনুযায়ী জীবন এবং পথ চলার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।